নমস্কার বন্ধুরা, আমি অমিত। অলৌকিকের আরও একটা নতুন রোমহর্ষক এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ভূত মানে কি ভয়, আর ভয় মানে কি ভূত? আর কি কিছুই আমাদের মনে ভয় সঞ্চার করে না? কোনো অসুস্থ মানুষকে নিয়ে এমনিতেই যখন টেনশন হচ্ছে, তারই মধ্যে দেখা গেল অমানসিক কিছু একটা এসেছে। তার মাথার কাছে দাঁড়িয়ে বড় বড় চোখ করে তাকিয়ে আছে তার দিকে। লোকেরা যাকে যমদূত বলে। এদের চেয়ে ভয়ানক কিছু কিন্তু আর হয় না, কারণ এই বিকট দর্শন অপার্থিব জীবটা একবার এলে খালি হাতে আর ফেরে না। জল পড়া, সর্ষে পড়া, তাবিজ, মাদুলি কিছু দিয়েই এদের তাড়ানো যায় না। কোনো মন্ত্রে এদের বশ করা যায় না, ফলে মৃত্যু নিশ্চিত। এরা যখন আসে, গোটা এলাকাটা একেবারে থমথমে হয়ে যায়। বাতাসটা পর্যন্ত ভারী হয়ে ওঠে। পাড়ার কুকুর বেড়ালগুলো অশনি ভয়ে কেঁদে কেঁদে ওঠে বারবার। অজান্তেই গাটা কাটা দিয়ে ওঠে। এর চেয়ে ভয় আর কিসে হয়? আজকের এই ভয়াবহ ঘটনাটি শেয়ার করেছেন হেনা চট্টোপাধ্যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে ঘটনাটি শেয়ার করার জন্য। এছাড়াও বন্ধুরা, তোমরা প্লিজ লাইক করে দাও, আর সাবস্ক্রাইব করা বাকি থাকলে সাবস্ক্রাইব করে রাখো। প্রতি শনি মঙ্গলবার করে এমন অজানা সত্যি, ভৌতিক, দৈবিক ও অলৌকিক ঘটনা শোনার জন্য এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে নমস্কার অমিতদা, আমি হেনা চট্টোপাধ্যায়, বর্ধমান পাল্লা রোড, মামুদপুর থেকে বলছি। ভূত প্রেতের ঘটনা তো আপনাকে অনেক বলেছি, কিন্তু আজ বলবো তার চেয়েও ভয়ানক একটা জিনিসের কথা, যমদূতের ঘটনা। আমার এক কাকিমা ছিলেন, তিনি নিজেই এটা আমাকে বলেছিলেন। উনি তখন সন্তান সম্ভবা, ডেলিভারির জন্য তখন হসপিটালে ভর্তি। উনি বাড়ির লোকজন দেখাশোনার জন্য ছিলেন ঠিকই, কিন্তু 24 ঘন্টা তো পেশেন্টের কাছে কাউকে থাকতে দিত না। আর তাছাড়া একটা মানুষের পক্ষে 24 ঘন্টা পেশেন্টের কাছে থাকাও সম্ভব নয়। তারাও বাড়িতে খেতে পড়তে, বিশ্রাম নিতে যেতেন। এমনই একদিন কাকিমা রাতের বেলায় একা, অন্যান্যরা যে যার মতো তাদের বেডে ঘুমোচ্ছেন, কিন্তু কাকিমার কিছুতে ঘুম আসছিল না। উনি তখন জানলার দিকে তাকিয়ে বসেছিলেন। বিল্ডিং এর একদম কোণার দিকের একটা রুমে ছিলেন উনি। সেখান থেকে বাইরেটা পরিষ্কার দেখা যেত। তখন রাত প্রায় 10টা সাড়ে 10টা মতো বাজে। আর জানেনই তো, হসপিটাল চত্বর রাত 9টা 10টার পরেই একদম নিস্তব্ধ আর নিঝুম হয়ে যায়। তো উনি বসে থাকতে থাকতে হঠাৎই একটা জিনিস দেখতে পান। ওই জানলাটার পাশেরই একটা পাইপ বেয়ে কালো মতো কি যেন একটা ওপরে উঠছে। প্রথমটা উনি বুঝতে পারেননি, ভেবেছিলেন যে বাইরেটা অন্ধকার, কোনো বেড়াল ফেরাল হবে হয়তো। কিন্তু আরেকটু উঠতেই যখন তার পুরো চেহারাটা উনি দেখতে পান, ওনার গায়ে কাটা দিয়ে ওঠে। কি ওটা? হাত পা চেহারার গঠন মানুষের মতোই, কিন্তু মানুষ নয়, বীভৎস বিকট দেখতে। সারা গায়ে দাগ দাগ চিহ্ন মতো করা। মাথাটা দেহের তুলনায় অনেকখানি বড়, প্রায় গোলাকার। ঝাঁকড়া ঝাঁকড়া চুল মাথায়, দুই কানে দুটো হাতের চুড়ির মতো বিশাল বিশাল মাকড়ি, আর কপালে একটা বড় তিলক। আর চোখগুলো তাই বিশাল বড় বড়, একদম জল 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 করে জ্বলছে।
অট্টহাসি করতে করতে জিনিসটা উঠছে উপরের দিকে। ওই দেখে উনি তো প্রচন্ড ভয় পেয়ে যান। কাউকে যে ডেকে বলবেন, দেখাবেন ডেকে, তারও উপায় নেই। সবাই বিভোরে ঘুমোচ্ছে। এরপর উনি উঠে আস্তে আস্তে ভয়ে ভয়ে হাত বাড়িয়ে জানালাটা বন্ধ করে দিলেন। তারপর বেডে বসে বসে ভাবতে থাকেন যে কি ওই জিনিসটা, ভূত প্রেত কিছু না, ভূত প্রেত তো এরকম দেখতে হবে না। তাহলে লোকেরা যে বলে এটাই কি সেই যমদূত, লোকের প্রাণ নিতে আসে? এই যে আমি দেখলাম আমারই পাশ দিয়ে সেটা গেল, তাহলে কি আমার বাচ্চাটার বাঁচবে না? এই ভয়ে ভয়ে, এই চিন্তায় সারাটা রাত উনি আর এক ফোঁটা ঘুমোতে পারেননি। ভোর হলে বাড়ির লোক কেউ এলে ভেবেছিলেন তাদের ডেকে বলবেন ব্যাপারটা, কিন্তু তার আগেই উনি খবর পান উনি যে ঘরে আছেন তার ঠিক ওপরের তলারই একজন মহিলা পেশেন্ট ওই রাতেই মারা গিয়েছেন। সারাটা রাত নাকি খুব জ্বালিয়েছেন তিনি। বিগার চাপলে যেমন করে মানুষ, ঠিক তেমন করেছেন রাতভর। ভোরের আগেই উনি মারা গিয়েছেন। কাকিমা তখন বুঝতে পারেন তাহলে ওনাকেই নিতে এসেছিল সেই জিনিসটা। ওটা তার মানে যমদূতই ছিল। তো এই ঘটনাটা পরে একদিন আমি আমার মাকে বলি যে, জানো মা, কাকিমা নাকি বাচ্চা হওয়ার সময় এরকম একটা জিনিস দেখেছিল। আমার মা তখন আমাকে বলে, হ্যাঁ এরকম হয় তো। শোন তাহলে, তোকে আরো দুটো ঘটনা বলি। তোর দাদু তখন বেঁচে ছিলেন, একটু বয়স হয়েছে, চলাফেরা করতে একটু অসুবিধে হতো। তাই নিয়েই সেদিন উনি বেরোলেন। যাওয়ার সময় তো ঠাকুমাকে বলে গেলেন, আমি একটু আসছি বুঝলে, একটু অতুলদের বাড়িতে যাব। শুনলাম নাকি ওর খুব শরীর খারাপ, বিছানা শয্যা, একবার একটু দেখে আসি। অনেক দিনের বন্ধু তো, যাই একবার। বলে কয়ে উনি বেরোলেন। টুকটুক করতে করতে এরপর গেলেন অতুলদের বাড়ি। অতুলের মা তখন জীবিত। উনি দরজার দিকে পেছন করে ওর পায়ের কাছেই বসা, আর তোর দাদু অতুলের মাথার কাছে বসা, দরজার দিকে মুখ করে। ওর ব্যাপারেই তখন ওর মায়ের সঙ্গে কথা বলছিলেন যে কবে থেকে এরকম হলো, ডাক্তার কি বলল, এইসব। এমন সময় হঠাৎই তোর দাদু একটা জিনিস দেখতে পায়। ওই রকমই ভয়ঙ্কর চেহারার একজন ওদের দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে। বিকট চেহারা, বিশাল বড় মাথা, মাথায় ওই রকমই ঝাঁকড়া ঝাঁকড়া চুল, আর বড় বড় দুটো জ্বলন্ত চোখ নিয়ে তাকিয়ে আছে ঘরের ভেতরের দিকে। ওই দেখে তোর দাদুও তো প্রচন্ড ভয় পেয়ে যান। সঙ্গে সঙ্গে অতুলের মাকে ডেকে বলে, দেখুন দেখুন, বাইরে কি যেন একটা দাঁড়িয়ে আছে। শুধু এইটুকু বলেছেন উনি, সঙ্গে সঙ্গে ওর মা পেছন করে তাকায় বাইরের দিকে, কিন্তু কাউকেই আর তখন দেখতে পাওয়া গেল না। দরজার পর্দাটা শুধু হাওয়ায় উড়ছিল তখন। ওর মা তখন বলে, তাহলে বোধহয় সময় হয়ে গেছে, বুঝেছ, নিতে এসে গেছে ওকে। ছেলে আমার আর থাকবে না, আর থাকবে না বলে উনি কাঁদতে থাকেন। এরপর তোর দাদু ওনাকে শান্ত করে বাড়িতে চলে আসেন। উনি আসার আধ ঘন্টাও হয়নি, খবর এলো যে অতুল মারা গেছে। ওকেও সেদিন ওই যমদূতই নিতে এসেছিল। তোর দাদুও জীবিত অবস্থায় দেখেছিল যমদূতকে। আরো একবার কি হয়েছিল, তোর কাকা নিতাই, সে শুধু যমদূতই না, যমপুরী পর্যন্ত দেখেছিল। তারও একবার ভীষণ শরীর খারাপ করে, একেবারে বিছানা শয্যা,
যায় যায় অবস্থা। ডাক্তার ওষুধ কোনো কিছুতেই আর কোনো কাজ হচ্ছে না। খাওয়া দাওয়া বন্ধ, কথা বলা বন্ধ। সবাই বুঝেই গিয়েছিল যে এ আর বাঁচবে না। এমন করতে করতে সত্যি একদিন রাতে মারা গেল ছেলেটা। ছেলে বললাম এই জন্যেই যে তখন ওর মরার বয়স নয়, তখনও প্রায় ইয়ং। তো নিয়তির খেলা, কি আর করা যাবে। এরপর দেহ শ্মশানে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। ফুল মালা দিয়ে সাজানো হলো, মরা খাটে তোলা হলো। এমন সময় হঠাৎই আবার মরা জেগে উঠল। চারদিকে হই হই পড়ে গেল। অনেকে তো পালিয়েও গেল ওখান থেকে। তারপর বাদন ফাদন খুলে ওকে বসানো হলো, জল দেওয়া হলো। তখন রীতিমতো অসুস্থ, কথা বলতে পারছে। সবাই তো অবাক। তারই মধ্যে লক্ষ্য করা গেল ওর ডান হাতের মুঠোয় একটা সন্দেশ। সন্দেশটা আমিও দেখেছি, কিন্তু ওরকম সন্দেশ আজ অব্দি চার চত্বরে আর কোথাও দেখিনি। রেশমের মতো নরম, আর কি সুন্দর গন্ধ তাতে। তো ওকে যখন জিজ্ঞেস করা হলো যে কোত্থেকে এলো এটা, ও কি বলল জানিস? বলে, এটা এটা আমাকে ধর্মরাজ দিয়েছেন। এটা জমপুরির সন্দেশ। আমি যে ওখানে গিয়েছিলাম এটা তার প্রমাণ। আমি মারা গেলে আমার আত্মাকে দুজন জমদূত এসে নিয়ে যায়। রাস্তায় কত কিছু দেখলাম, বৈতরণী নদীও দেখেছি। সত্যি আছে, রক্তের মতো লাল একটা নদী, টকবক করে ফুটছে জলটা। কত নরখাদক হিংস্র জন্তু ভেসে বেড়াচ্ছে তাতে। তার উপর দিয়ে ওরা আমাকে নিয়ে গেল জমপুরিতে। সেখানে রত্নখচিত স্বর্ণ সিংহাসনে বসা স্বয়ং ধর্মরাজ। তারও কি ভীষণ রূপ, বজ্রের মতো গলা। আমাকে জিজ্ঞেস করলেন, কি নাম? আমি বললাম, নিতাই নিতাই বন্দ্যোপাধ্যায়। উনি তখন একজনের কাছে আমার কৃতকর্মের ফল জানতে চাইলেন। পাশেই বসে একজন বৃদ্ধ, সম্ভবত উনি চিত্রগুপ্ত। তিনি তখন বলেন, এ নিতাই সে নিতাই নয় মহারাজ। আপনার জমদূতেরা ভুল মানুষকে নিয়ে এসেছে। এরা কোনো মরার সময় হয়নি। ধর্মরাজ তখন ওই জমদূত দুজনকে ধমক দিয়ে বললেন, শিগগির একে আবার ফেরত দিয়ে আয়, নয়তো এর দেহ দাহ করে ফেলবে, আর কিছুই করা থাকবে না। যা শিগগির। তখন ওখান থেকেই আমাকে সন্দেশটা দেয়। কোনো প্রমাণ ছাড়া ওখান থেকে যে ফিরে আসা অসম্ভব, কারণ যে আত্মা একবার ওখানে পৌঁছয় সাধারণত আর সে ফিরে আসে না। তো এই ছিল অমিতা আমার ঘটনা। ভালো লাগলে শোনাবেন। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা। মৃত্যু, মৃত্যুর বার্তা, মৃত্যুর ওপারের দুনিয়া সবই ভয়াবহ। অজানা মানেই তো সংকোচ, ভয়। তাই এমন ঘটনা তোমরাও যদি এখানে শেয়ার করতে চাও, ডেসক্রিপশনে দেওয়া এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে দাও। যদি লিখতে পারো তো লিখে, নাহলে ভয়েস মেসেজ করে। এবারে চলে যাচ্ছি আজকে সেকেন্ড ঘটনায়। এটা একটা ভৌতিক ঘটনা। শেয়ার করেছে একটা বাচ্চা ছেলে, সায়ন। অসংখ্য ধন্যবাদ তোমাকে এখানে ঘটনা শেয়ার করার জন্য। শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। হাই অমিতদা, আমি সায়ন, বেলগড়িয়া থেকে বলছি। আজ আমি তোমাকে আমার মায়ের সাথে ঘটে যাওয়া একটা ছোট্ট ভৌতিক ঘটনা বলবো। ঘটনাটা অনেক বছর আগের, তখন দুর্গাপুজোর সময়। দিনটা ছিল অষ্টমীর, আর তুমি তো জানোই অষ্টমী মানেই অঞ্জলি দেবার হিড়িক। তাই আমার মা সেদিন খুব ভোরে উঠে একটা সাজ নিয়ে ফুল তুলতে বেরিয়ে যায়। বেলা হলে আর ফুল পাবে না সেই জন্য। তো মা ফুল তুলছে, তখনও অন্ধকার, ভোরের আলো তখনও ফোটেনি। কিন্তু ফুল তোলার সময়ই মায়ের
কেমন যেন একটু একটু অস্বস্তি হতে লাগে। যে গাছের ফুলুরি তুলছিলেন তার আশেপাশের গাছগুলোর ডালপালাগুলো তখন অস্বাভাবিকভাবে নড়ছিল। এমন মনে হচ্ছিল যেন ওখানে আরো কেউ আছে, কিন্তু মা তাকিয়ে দেখে যে ওখানে আর কেউ নেই। তো এরপরে মা আবারও ফুল তুলতে লাগে। ফুল তুলতে তুলতে যখন পাশের গাছগুলো থেকে এগিয়ে যান, হাত বাড়ান সেই গাছের ফুল তুলবেন বলে, হঠাৎই দেখেন সেই ডালগুলো আপনা আপনি সরে সরে যাচ্ছে। মা কিছু বুঝতে পারছিল না যেসব হচ্ছে কি। হাওয়া বাতাসও তেমন কিছু নেই যে ডালগুলো এভাবে সরে সরে যাবে। মায়ের বয়সও তখন খুব বেশি নয়, তাই তাড়াতাড়ি করে এরপর ফুল তুলে উনি বাড়ির দিকে ফিরতে লাগে। কিন্তু আসার পথে ওনার অস্বস্তিটা যেন আরো বেড়ে গেল। কেমন যেন গাটা ভারী হয়ে আসছিল। মনে হচ্ছিল ওনার পেছন পেছন আরো কেউ বুঝি আসছে। একবার দুবার মা পেছন করে তাকায়ও, কিন্তু কাউকে দেখতে পায়নি। মায়ের তো তখন খুব ভয় করতে থাকে। তাড়াতাড়ি তখন উনি পা চালিয়ে বাড়িতে চলে আসেন। কিন্তু বাড়িতে এলেও সেই জিনিসটা কিন্তু তখনো যায়নি। মায়ের সঙ্গে সঙ্গে এত দূর চলে এসেছে। তারপর মা সাজিটা রেখে সবেমাত্র ঘরে ঢুকেছে, হঠাৎ করেই কে যেন মায়ের ঘাড় চেপে ধরে সোজা টেনে নিয়ে গেল বারান্দার এক কোণে। ওখানে একটা হেমসেলাইয়ের মেশিন ছিল। ওর নিচে মাথাটা ঢুকিয়ে ঠেসে ধরে মাকে। মা কোনো আওয়াজ করতে পারছিল না, কিচ্ছু করতে পারছিল না। তখন শুধু গোঙানির মতো শব্দ করছিল। তখন পাশের বাড়ির একজন দাদু বোধ হয় টয়লেটে উঠেছিলেন। বিড়ি খেতে খেতে উনি টয়লেট সারার সময় ওই শব্দটা শুনতে পান। একটা ছটফট করার মতো শব্দ, গোঙানির মতো শব্দ। উনি তখন দেখতে আসেন যে কি ব্যাপার। এসে দেখেন ওই কাণ্ড। মায়ের মাথাটা মেশিনের পাদানির মধ্যে গোজা, আর মা ছটফট ছটফট করছে, হাত পা ছুটছে আর গোঙাচ্ছে। তখন উনি ছুটে এসে মাকে ওখান থেকে টেনে ধরে বের করেন। ওনার মুখে তখনও বিড়িটা জ্বলছিল। আগুনকে ভূত প্রেত অশরীরা যেহেতু ভয় পায়, সেই জন্যই বোধ হয় সেটা তখন মাকে ছেড়ে দেয়। পরে মা একটু ধাতস্থ হলে পুরো ব্যাপারটা উনি ওনাকে জানান। উনি তখন বলেন, যখন মা ফুল তুলছিল তখন ওখানে কিছু একটা ছিল। গাছের ডালপালা নাড়াচাড়া করে মা তাকে বিরক্ত করেছে, তাই মাকে ধরেছিল, মেরে ফেলার চেষ্টা করেছিল। ভাগ্যিস ঠিক সময়ে দাদুটা দেখতে পেয়ে যান, না হলে মাকে শেষ করে ফেলতো সেই দিনই। তবে সেই দাদু, তিনি এখন আর বেঁচে নেই, মারা গিয়েছেন অনেক দিন হলো। তো এই ছিল বন্ধুরা আজকের সেকেন্ড ঘটনা। এই জন্যই বোধ হয় আগেকার দিনের মানুষেরা বলতেন যে রাতের বেলায় গাছে হাত দিতে নেই। তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের ঘটনাগুলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর এবারে গত এপিসোডে মনীষা বিশেষ কাকিমা লিখেছে, তোমার ঘটনা শোনার অপেক্ষায় থাকি বাবা। শিমুলি ভুইয়া লিখেছে, দাদা তোমার ঘটনা আমার খুব ভালো লাগে, আমি আর আমার মা শুনি রাত্রিরে, না হলে ঘুম আসে না। অজন্তা হরে লিখেছেন, তোমার ভাগ্যটা খুবই ভালো অমিত, সবাই তোমার চ্যানেলে ভালো ভালো ঘটনা পাঠিয়ে চ্যানেলটা এগিয়ে নিয়ে যাচ্ছে, আর তোমার উপস্থাপনা খুব ভালো। এটা কিন্তু একদম সত্যি কথা বলেছেন। অলৌকিক আর যেটুকু আসতে পেরেছে তা কিন্তু অলৌকিকের বন্ধুদের জন্যই। আমার মতো অমিত আর অলৌকিকের মতো চ্যানেলের তো অভাব নেই, কিন্তু এত ভালোবাসা, এত সাপোর্ট আমি দেখি তো বড় বড় চ্যানেলগুলো পর্যন্ত পায় না। সত্যি এই দিক থেকে কিন্তু আমি খুবই ভাগ্যবান। তাই তোমাদের প্রত্যেকের কাছেই আমি চিরকৃতজ্ঞ, চিরঋণী। তো এছাড়া আরও কমেন্ট করেছ অর্কপ্রভু নস্কর, মায়াদি, কৃষ্ণা হালদার, পায়েল ব্লগস, গীতাদি, মৌসুমী মুখার্জি, সঙ্গীতা মজুমদার, মিঠুন পাল, সুধেশ্বর সিং হারয়, মধুমিতা ছাতুই, তন্ময় ফৌজদার, পিঙ্কি ঘোড়ই, সীমা দেবনাথ, অরবিন্দ বড়াল,
রিপন, প্রদীপ সেন, স্বপ্না বাজাল, মালবিকা, সোহিনী বক্সি, বিনয় মাইতি, আশিস কোলে সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে শনিবার রাতে বাচ্চা নষ্ট করার ঘটনা প্লাস একটা ভৌতিক ঘটনা নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।